গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। আজ দ্বাদশ পর্ব। দুপুরের পর রানাঘাট স্টেশনে গাড়ি বদল করিতে হইল। অপুর চোখে দুবার কয়লার গুঁড়া পড়া সত্ত্বেও সে গাড়ির জানালা দিয়া মুখ বাড়াইয়া সারা দিনটা বাহিরের দিকে চাহিয়া আছে। স্টেশনে স্টেশনে ওগুলাকে কি বলে? সিগন্যাল। পড়িতেছে উঠিতেছে কেন? গাড়ি যেখানে লাগিতেছে সেখানটা উঁচু মতো ইটের গাঁথা, ঠিক যেন রোয়াকের মতো। তাকে প্ল্যাটফর্ম বলে। কাঠের গায়ে বড় বড় অক্ষরে ইংরাজি ও বাংলাতে সব স্টেশনের নাম লেখা আছে। কোড়লগাছি, গোবিন্দপুর, বানপুর। গাড়ি ছাড়িবার সময় ঘণ্টা পড়ে ঢং 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 ঢং। 4 ঘা। অপু শুনিয়াছে। একটা বড় লোহার চাকার চারিধারে হাতল পরানো, তাহাই ঘুরাইলে সিগন্যাল পড়ে। কোড়লগাছি স্টেশনে অপু লক্ষ্য করিয়া দেখিল, সর্বজয়া এবার লইয়া মোটে 2 বার রেলে চড়িল। আর একবার সেই কোন কালে। উনি তখন নতুন কাশী হইতে আসিয়া দেশে সংসার পাতিয়াছেন। জ্যৈষ্ঠ মাসে আড়ংঘাটায় যুগল কিশোর ঠাকুর দেখিতে গিয়াছিল। সে কি আজকার কথা? সে খুশির সহিত স্টেশনে স্টেশনে মুখ বাড়াইয়া লোকজনের ওঠানামা লক্ষ্য করিতেছিল। বৌঝিরা উঠিতেছে নামিতেছে, কেমন সব চেহারা, কেমন কাপড় চোপড়, গহনাপত্র। জগন্নাথপুর স্টেশনে ভালো মুড়ির মোয়া ফিরি করিতেছে দেখিয়া সে ছেলেকে বলিল, অপু, মুড়ির মোয়া খাবি? তুই তো ভালোবাসিস, নেব তোর জন্যে। স্টেশনে টেলিগ্রাফের তারের ওপর কি পাখি বসিয়া দোল খাইতেছে। অপু ভালো করিয়া চাহিয়া চাহিয়া দেখিয়া আঙ্গুল দিয়া দেখাইয়া বলিল, দেখো মা, কাদের বাড়ির খাঁচা থেকে একটা ময়না পাখি পালিয়ে এসেছে। নৈহাটি স্টেশনে গাড়ি বদলাইয়া গঙ্গার প্রকাণ্ড পুলটার উপর দিয়া যাইবার সময় সূর্য অস্ত যাইতেছিল। সর্বজয়া এক দৃষ্টে চাহিয়াছিল। ওপার হইতে হু হু বাতাস বহিতেছে, গঙ্গার জলে নৌকা, দুপারে কত ভালো ভালো বাড়ি বাগান। এসব দৃশ্য জীবনে সে কখনো দেখে নাই। ছেলেকে দেখাইয়া বলিল, দেখেছিস অপু, একখানা ধোঁয়ার জাহাজ? পরে সে যুক্ত কর কপালে ঠেকাইয়া আপন মনে বলিল, মা গঙ্গা, তোমার উপর দিয়ে যাচ্ছি, অপরাধ নিও না মা। কাশীতে গিয়ে ফুল বিল্লিপত্রে তোমায় পুজো করব। অপুকে ভালো রেখো। যে জন্যে যাওয়া তা যেন হয়, সেখানে যেন আশ্রয় হয় মা। আনন্দে, পুলকে, অনিশ্চিততার রহস্যে তাহার হৃদয় দুলিতেছিল। এরকম মনোভাব এর আগে সে কখনো অনুভব করে নাই। সুবিধায় হোক অসুবিধায় হোক, অবাধ মুক্ত জীবনের আনন্দ সে পাইল এই প্রথম। তার চিরকালের বাঁশ বনের বেড়া ঘেরা ক্ষুদ্র সীমায় বদ্ধ পল্লী জীবনে এরকম সচল দৃশ্যরাজি, এরকম অভিনব গতির বেগ, এত অনিশ্চয়ের পুলকের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় কখনো হয় নাই। যে জীবন চারিধারে পাঁচিল দেওয়াল তুলিয়া আপনাকে আপনি ছোট করিয়া রাখিয়াছিল, তাহা আজ চলিয়াছে, চলিয়াছে, সম্মুখে চলিয়াছে। ওই পশ্চিম আকাশের অস্তমান সূর্যকে লক্ষ্য করিয়া নদ নদী, দেশ বিদেশ ডিঙাইয়া ছুটিয়াছে। এই চলিয়া চলার বাস্তবতাকে সে প্রতি হৃদয় দিয়া অনুভব করিতেছিল আজ। এই তো সেদিন 1 বৎসর আগেও নিশ্চিন্দিপুরের বাড়িতে কত রাত্রে শুইয়া যখনই সে ভাবিত, সুবিধা হইলে একবার চাকদা কি কালীগঞ্জে গঙ্গা স্নানে যাইবে,
তখনই তাহা সম্ভবের ও অনিশ্চয়তার বহু বাহিরের জিনিস বলিয়া মনে হইয়াছে। আর আজ ব্যান্ডেল স্টেশনে গাড়ি আসিবার একটু আগে সম্মুখের বড় লাইন দিয়া একখানা বড় গাড়ি হুহু শব্দে ঝড়ের বেগে বাহির হইয়া চলিয়া গেল। অপু বিস্ময়ের সঙ্গে সেদিকে চাহিয়া রহিল। কি আওয়াজ! উহ! ব্যান্ডেল স্টেশনে পৌঁছিয়া তাহারা গাড়ি হইতে নামিল। এদিকে ওদিকে ইঞ্জিন দৌড়িতেছে। বড় বড় মালগাড়িগুলা স্টেশন কাঁপাইয়া প্রতি 5 মিনিট অন্তর না থামিয়া চলিয়া যাইতেছে। হৈ হৈ শব্দ। এদিকে ইঞ্জিনের সিটির কানে তালা ধরা আওয়াজ। ওদিকে আর একখানা যাত্রী গাড়ি ছাড়িয়া যাইতেছে। গার্ড সবুজ নিশান দুলাইতেছে। সন্ধ্যার সময় স্টেশনের পূর্বে পশ্চিমে লাইনের উপর এত সিগন্যাল ঝাঁকে ঝাঁকে লাল সবুজ আলো জ্বলিতেছে। রেল, ইঞ্জিন, গাড়ি, লোকজন। একটু রাত্রি হইলে তাহাদের কাশী যাইবার গাড়ি আসিয়া বিকট শব্দে প্ল্যাটফর্মে দাঁড়াইল। বিশাল স্টেশন, বেজায় লোকের ভিড়। সর্বজয়া কেমন দিশেহারা হইয়া গেল। তাড়া খাইয়া অনভ্যস্ত আড়ষ্ট পায়ে পায়ে স্বামীর পিছনে একখানা কামরার দুয়ারে আসিয়া দাঁড়াইতেই হরিহর অতি কষ্টে দুর্জয় ভিড় ঠেলিয়া বেপথুমানা স্ত্রীকে ও দিশাহারা পুত্রকে কায় ক্লেশে গাড়ির বেঞ্চিতে বসাইয়া দিয়া কুলির সাহায্যে মোট গাঁট উঠাইয়া দিল। ভোরের দিকে সর্বজয়ার তন্দ্রা গেল ছুটিয়া। ট্রেন ঝড়ের বেগে ছুটিয়াছে। মাঠ, মাটি, গাছপালা একাকার করিয়া ছুটিয়াছে। রাত্রের গাড়ি বলিয়া তাহারা সকলে এক গাড়িতেই উঠিয়াছে। হরিহর তাহাকে মেয়ে কামরায় দেয় নাই। গাড়িতে ভিড় আগের চেয়ে কম। এক এক বেঞ্চে এক একজন লম্বা হইয়া শুইয়া ঘুমাইতেছে। উপরের বেঞ্চে একজন কাবুলি নাক ডাকাইতেছে। অপু কখন উঠিয়া হাঁ করিয়া জানালা দিয়া মুখ বাহির করিয়া এক দৃষ্টে চাহিয়া আছে। হরিহর জাগিয়া উঠিয়া ছেলেকে বলিল, ওরকম করে বাইরের দিকে তাকিয়ে থেকো না খোকা, এক্ষুনি চোখে কয়লার গুঁড়ো পড়বে। কয়লার গুঁড়ো তো নিরীহ জিনিস, চোখ দুটা যদি উপড়াইয়া চলিয়াও যায় তবুও অপুর সাধ্য নাই যে জানালার দিক হইতে এখন সে চোখ ফিরাইয়া লইতে পারে। সে প্রায় সারা রাত্রি ঠায় এইভাবে বসিয়া। বাবা মা তো ঘুমাইতেছিল। সে যে কত কি দেখিয়াছে। কত স্টেশনে গাড়ি দাঁড়ায় নাই। আলো লোকজন শুদ্ধ স্টেশনটা হুঁশ করিয়া হাউই বাজির মতো পাশ কাটাইয়া উড়িয়া চলিয়া যাইতেছিল। রাত্রে কখন তাহার একটু তন্দ্রা আসিয়াছিল। হঠাৎ ঘুম ভাঙিয়া যাইতেই সে মুখ বাহির করিয়া দেখিল যে গভীর রাত্রির জ্যোৎস্নায় রেলগাড়িখানা ঝড়ের বেগে একটা কোন নদীর ছোট সাঁকো পার হইতেছে। সামনে খুব উঁচু একটা কালো মতো ঢিবি। ঢিবিটার উপরে অনেক গাছপালা। নদীর জলে জ্যোৎস্না পড়িয়া চিকচিক করিয়া উঠিল। আকাশে সাদা সাদা মেঘ। তারপর সেই ধরনের বড় বড় আরো কয়েকটা ঢিবি, আরো সেই রকম গাছপালা। তাহার পর একটা বড় স্টেশন, লোকজন, আলো। পাশের লাইনে একখানা গাড়ি আসিয়া দাঁড়াইয়াছিল। একজন পানওয়ালার সঙ্গে একটা লোকের যা ঝগড়া হইয়া গেল। স্টেশনে একটা বড় ঘড়ি ছিল। সে তাহার মাস্টার মশাই নীরেন বাবুর কাছে ঘড়ি দেখিতে শিখিয়াছিল। গুনিয়া গুনিয়া দেখিল রাত্রি 3টা বাজিয়া 22 মিনিট হইয়াছে। তারপর আবার গাড়ি ছাড়িল। আবার কত গাছ, আবার সেই ধরনের উঁচু উঁচু ঢিবি। অনেক সময় রেলের রাস্তার দুধারেই সেই রকম ঢিবি। গাড়িতে সবাই ঘুমাইতেছে। ইহারা যদি কিছু দেখিবে না তবে রেলগাড়ি চড়িয়াছে যে কেন? কাহাকে সে জিজ্ঞাসা করে যে অত ঢিবি কিসের? এক একবার সে জানালা দিয়া মুখ বাড়াইয়া ঝুঁকিয়া মাটির দিকে চাহিয়া নিরূপণ করিবার চেষ্টা করিতেছিল গাড়িখানা কত জোরে যাইতেছে। চুল বাতাসে উড়িয়া মুখে পড়ে। মাটি দেখা যায় না, যেন কে মাটির গায়ে কতকগুলি সরল রেখা টানিয়া চলিয়াছে। উফ, রেলগাড়ি কি জোরে যায়!
কৌতূহলে উত্তেজনায় সে একবার একদিকের জানালায় আর একবার ওদিকের জানালায় মুখ বাড়াইয়া দেখিতেছিল। মাঝে মাঝে পূর্ব দিকের দ্রুত বিলীয়মান অস্পষ্ট জ্যোৎস্না ভরা মাঠের দিকে চাহিয়া চাহিয়া তাহার মনে হইতেছিল কত দূরে তাহারা আসিয়াছে, এসব কোন দেশের উঁচু নিচু মাঠ দিয়া তাহারা চলিয়াছে। সকালের দিকে সে আবার একটু ঘুমাইয়া পড়িয়াছিল। একটা প্রকাণ্ড স্টেশনে সশব্দে গাড়ি আসিয়া দাঁড়াইতেই তাহার তন্দ্রা ছুটিয়া গেল। প্ল্যাটফর্মের পাথরের ফলকে নাম লেখা আছে পাটনা সিটি। তাহার পর কত স্টেশন চলিয়া গেল, কি বড় বড় পুল। গাড়ি চলিয়াছে চলিয়াছে, মনে হয় বুঝি পুলটা শেষ হইবে না। কত ধরনের সিগন্যাল, কত কলকারখানা। একটা কোন স্টেশনের ঘরের মধ্যে একটা লোহার থামের গায়ে চোং লাগানো মতো, তাহারই মধ্যে মুখ দিয়া একজন রেলের বাবু কি কথা কহিতেছে। প্রাইভেট নম্বর? হ্যাঁ। আচ্ছা 69, হ্যাঁ 69, 6-এর পিঠে নয়, হ্যাঁ হ্যাঁ। সে অবাক হইয়া বাবাকে জিজ্ঞাসা করিল, ও কি কল বাবা? ওর মধ্যে মুখ দিয়ে ওরকম বলছে কেন? তখন বেলা খুব পড়িয়া গিয়াছে। এমন সময় হরিহর বলিল, এইবার আমরা কাশী পৌঁছে যাব, বাদিকে চেয়ে থেকো, গঙ্গার পুলের ওপর গাড়ি উঠলেই কাশী দেখা যাবে। অপু একটা কথা অনেকক্ষণ ধরিয়া ভাবিতেছিল। আজ সে সারা পথ টেলিগ্রাফের তার ও খুঁটি দেখিতে দেখিতে আসিতেছে। সেই একটিবার ছাড়া এমন করিয়া এর আগে কখনো দেখে নাই জীবনে। এইবার যদি সে রেল রেল খেলার সুযোগ পায়, তখনই সে ওই ধরনের তারের খুঁটি বসাইবে। কি ভুলটাই করিত আগে। যেখানে যাইতেছে সেখানকার বনে গুলঞ্চলতা পাওয়া যায় তো। দিন 15 কাটিয়া গিয়াছে। বাঁশ ফটকা গলির একখানা মাঝারি গোছের তেতলা বাড়ির একতলায় হরিহর বাসা লইয়া আছে। কোনো পূর্ব পরিচিত লোকের সন্ধান সে মিলাইতে পারে নাই। আগে যাহারা যেসব জায়গায় ছিল, এখন সেসব স্থানে তাহাদের সন্ধান কেহ দিতে পারে না। কেবল বিশ্বেশ্বরের গলির পুরাতন হালুইকর রামগোপাল সাহু এখনো বাঁচিয়া আছে। বাড়ির ওপরের তলায় একজন পাঞ্জাবি সপরিবারে থাকে, মাঝের তলায় এক বাঙালি ব্যবসায়ী থাকে, বাইরের ঘরটা তার দোকান ও গুদাম, আশেপাশের 2-3 ঘরে তার রন্ধন ও শয়ন ঘর। এ 5-6 দিনে সর্বজয়া নিকটবর্তী সকল জায়গা স্বামীর সঙ্গে ঘুরিয়া ঘুরিয়া দেখিয়াছে। স্বপ্নেও কখনো সে এমন দৃশ্যের কল্পনা করে নাই। এমন মন্দির, এমন ঠাকুর দেবতা, এত ঘর বাড়ি। আড়ংঘাটায় যুগল কিশোরের মন্দির এতদিন তাহার কাছে স্থাপত্য শিল্পের চরম উৎকর্ষের নিদর্শন জানা ছিল, কিন্তু বিশ্বনাথের মন্দির, অন্নপূর্ণার মন্দির, দশাশ্বমেধ ঘাটের ওপরকার লাল পাথরের মন্দিরগুলা। মধ্যে একদিন সে পাঞ্জাবি ভদ্রলোকটির স্ত্রীর সঙ্গে রাত্রে বিশ্বনাথের আরতি দেখিতে গিয়াছিল। সে যে কি ব্যাপার, তাহা সে মুখে বলিতে পারে না। ধূপ ধুনার ধোঁয়ায় মন্দির অন্ধকার হইয়া গেল। 7-8 জন পূজারী এক সঙ্গে মন্ত্র পড়িতে লাগিল। কি ভিড়, কি জাঁকজমক! কত বড় ঘরের মেয়েরা দেখিতে আসিয়াছিল। তাহাদের বেশভূষারই বা কি বাহার! কোথাকার একজন রানী আসিয়াছিলেন, সঙ্গে 4-5 জন চাকরানী। দামি বারাণসী শাড়ি পরনে, সোনার কলকা বসানো আঁচলটা আরতির পঞ্চপ্রদীপের আলোয় আগুনের মতো জ্বলিতেছিল। কি টানা ডাগর চোখ, কি ভুরু, কি মুখশ্রী! সত্যিকার রানী সে কখনো দেখে নাই, গল্পেই শুনিয়াছে। হাঁ, রানীর মতো রূপ বটে। তাহাকে বেশিক্ষণ ধরিয়া দেখিয়াছে কি ঠাকুরের আরতি বেশিক্ষণ দেখিয়াছে, তাহা সে জানে না। ঠাকুর দেবতার মন্দির ছাড়া একখানা বসত বাড়িই বা কি! দুর্গোৎসবের নিমন্ত্রণে নিশ্চিন্দিপুরের গাঙ্গুলি বাড়ি গিয়া সে গাঙ্গুলিদের নাট মন্দির, দোমহলা বাড়ি, বাঁধানো পুকুর ঘাট দেখিয়া মনে মনে কত ঈর্ষান্বিত হইত।
মনে আছে একবার দুর্গাকে বলিয়াছিল, দেখেছিস বড়লোকেদের বাড়িঘরের কি লক্ষ্মী ছিরি। এখন সে সেসব বাড়ি রাস্তার দুধারে দেখিতেছে। তাহার কাছে গাঙ্গুলি বাড়ি। এত গাড়ি ঘোড়া একসঙ্গে যাইতে কখনো সে দেখে নাই। গাড়ি বা কত ধরনের। আসিবার দিন রানাঘাটে নৈহাটিতে সে ঘোড়ার গাড়ি দেখিয়াছে বটে, কিন্তু এত ধরনের গাড়ি সে আগে কখনো দেখে নাই। দু চাকার গাড়ি যে কত যায়। তাহার তো ইচ্ছা করে পথের ধারে দাঁড়াইয়া দুদণ্ড এইসব দেখে, কিন্তু স্ত্রীলোকটি সঙ্গে থাকে বলিয়া লজ্জায় পারে না। অপু তো একেবারে অবাক হইয়া গিয়াছে। এরকম কাণ্ড কারখানা সে কখনো কল্পনায় আনিতে পারে নাই। তাদের বাসা হইতে দশাশ্বমেধ ঘাট বেশি দূরে নয়। রোজ বিকালে সে সেখানে বেড়াইতে যায়। রোজই যেন চড়কের মেলা লাগিয়াই আছে। এখানে গান হইতেছে, ওখানে কথা হইতেছে, ওদিকে কে একজন রামায়ণ পড়িতেছে, লোকজনের ভিড়, হাসি মুখ, উৎসব। অপু সেখানে শুধু ঘুরিয়া ঘুরিয়া বেড়াইয়া দেখে, আর সন্ধ্যার পর বাড়ি আসিয়া মহা উৎসাহে গল্প করে। কাহাদের চাকর একটি ছোট ছেলেকে কোমরে দড়ি বাঁধিয়া রোজ বেড়াইতে আনে। অপু ভাব করিয়াছে তার নাম পল্টু। ভালো কথা কহিতে জানে না, ভারী চঞ্চল। তাই পাছে হারাইয়া যায় বলিয়া বাড়ির লোকেদের এই জেল কয়েদির মতো ব্যবস্থা। অপু হাসিয়া খুন। চাকরকে অনুরোধ করিয়াছিল, কিন্তু সে ভয়ে দড়ি খুলিতে চাহে না। বন্দী নিতান্ত ক্ষুদ্র ও অবোধ। এ ধরনের ব্যবহার যে প্রতিবাদযোগ্য সে জ্ঞানী তাহার নাই। আসলে সর্বজয়া রোজ তাহাকে বকে, একলা একলা ওরকম যাস কেন? শহর বাজার জায়গা, যদি রাস্তা হারিয়ে ফেলিস। মায়ের আশঙ্কা যে সম্পূর্ণ ভিত্তিহীন, এ কথা সে মাকে হাত নাড়িয়া দুবেলা অধ্যবসায় সহকারে বুঝায়। কাশীতে আসিয়া হরিহরের আয়ও বাড়িল। কয়েক স্থানে হাঁটাহাঁটি করিয়া সে কয়েকটি মন্দিরে নিত্য পুরাণ পাঠের কার্য জোগাড় করিল। তাহা ছাড়া একদিন সর্বজয়া স্বামীকে বলিল, দশাশ্বমেধ ঘাটে রোজ বিকেলে পুঁথি নিয়ে বসো না কেন? কত ফিকিরের লোক পয়সা আনে, তোমার কেবল বসে বসে পরামর্শ আঁটা। স্ত্রীর তাড়া খাইয়া হরিহর কাশীখণ্ডের পুঁথি লইয়া বৈকালে দশাশ্বমেধ ঘাটে বসে। পুরাণ পাঠ করা তাহার কিছু নূতন ব্যবসায় নহে। দেশে শিষ্য বাড়ি গিয়া কত ব্রত পার্বণ উপলক্ষে সে এ কাজ করিয়াছে। পুঁথি খুলিয়া সুস্বরে সে বন্দনা গান শুরু করে। বর্হা পীড়া ভিরামং মৃগ মদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং স্মিত শুভগমুখং সাধরেণস্ত বেণু ব্রহ্ম গোপাল বেশং। ভিড় মন্দ হয় না। বাসায় ফিরিয়া বালির কাগজে কি লেখে। স্ত্রীকে বলে, শুধু শ্লোক পড়ে গেলে কেউ শুনতে চায় না। ওই বাঙাল কথকটার ওখানে আমার চেয়ে বেশি ভিড় হয়। ভেবেছি গোটা কত পালা লিখব, গান থাকবে, কথকতার মতোও থাকবে, নইলে লোক জমে না। বাঙালটার সঙ্গে পশু আলাপ হলো। দেবনাগরী অক্ষর পরিচয় নেই, শুধু ছড়া কেটে মেয়ে ভুলিয়ে পয়সা নেয়। আমার রেকাবি কুড়িয়ে 6 আনা 8 আনা, আর ওর 1 টাকার কম নয়। শুনবে একটু কেমন লিখছি? খানিকটা সে পড়িয়া শোনায়। বলে, ওই কথকের পুঁথি দেখে বনের বর্ণনাটা লিখে নেব ভেবেছি। তা কি দেবে? তুমি কোনখানটায় বসে কথা বলো বলো তো? একদিন শুনতে যেতে হবে। যেও না, ষষ্ঠীর মন্দিরের নিচেই বসি। কালই যেও, নতুন পালাটা বলবো। কাল একাদশী আছে, দিনটা ভালো। আসবার সময় বিশ্বেশ্বরের গলির দোকান থেকে 4 পয়সার পানফলের জিলিপি এনো দেখি অপুর জন্যে। সেদিন ওপরের খোট্টা বউ কি পুজো করে আমায় ডেকে নিয়ে গিয়ে জল খেতে দিলে, বললে পানফলের জিলিপি বিশ্বেশ্বরের গলিতে পাওয়া যায়। খেতে গিয়ে ভাবলাম, অপু জিলিপি খেতে বড় ভালোবাসে, তা জল খেতে দিয়েছে, আমি আর কি বলে নিয়ে আসি। এনো দেখি আজ 4 পয়সার। কয়েকদিন ধরিয়া হরিহরের কথকতা শুনিতে বেশ ভিড় হইতেছে।
একখানা বড় বারকোষে করিয়া নারদ ঘাটের কালীবাড়ির ঝি বড় একটা সিধা আনিয়া অপুদের দাওয়ায় নামাইল। সর্বজয়া হাসি মুখে বলিল, আজ বুঝি বাড়ির পুজো? উনি বাড়ি আসছেন দেখলে? হ্যাঁ ঝি। ঝি চলিয়া গেলে ছেলেকে ডাকিয়া বলিল, এদিকে আয় অপু, এই দেখ তোর সেই নারকেলের ফোঁপল তুই ভালোবাসিস। কিশমিশ, কলা, কত বড় বড় আম দেখেছিস? আয় খাবি, দি বস এখানে। উৎসাহ পাইয়া হরিহর পুরাতন খাতাপত্রের তাড়া আবার বাহির করে। সর্বজয়া বলে, ধ্রুব চরিত্র শুনতে শুনতে লোকের কাঞ্চে ঝালাপালা হলো, নতুন একটা কিছু ধরো না। সারা সকাল ও দুপুর বসিয়া হরিহর এক মনে জড়ভরতের উপাখ্যানকে কথকতার পালার আকারে লিখিয়া শেষ করে। মনে পড়ে এই কাশীতেই বসিয়া আজ 22 বৎসর পূর্বে যখন সে গীত গোবিন্দের পদ্যানুবাদ করে, তখন তাহার বয়স ছিল 24 বৎসর। দেশে গিয়া জীবনের উদ্দেশ্য যেন নিজের কাছে আরো পরিস্ফুট হইয়া উঠিল। কাশীতে এত ছিল না। দেশে ফিরিয়া চারিধারে দাশুরায়ের গান, দেওয়ানজির গান, গোবিন্দ অধিকারীর সুখসারীর দ্বন্দ্ব, লোকাধোপার দলের মতিজুড়ির গানের বিস্তৃত প্রচলন ও পসার তাহার মনে একটা নতুন ধরনের প্রভাব বিস্তার করিল। রাত্রে স্ত্রীর কাছে গল্প করিত, বাজারের বারোয়ারিতে কবির গান হচ্ছে বুঝলে, বসে বসে শুনলাম বুঝলে, সোজা পদ সব, কিছুই না। রও না, সংসারটা একটু গুছিয়ে নিয়ে বসি ভালো হয়ে, নতুন ধরনের পালা বাঁধব। এরা সকলে গায় সেই সব মানধাতা আমলের পদ, রাজুকে তাই কাল বলছিলাম। অনেক রাত্রে উঠিয়া এক একদিন হরিহর বাহিরের দাওয়ায় বসিয়া কি ভাবিত। অনির্দিষ্ট কোন আনন্দে তাহার মন যেন পালকের মতো হালকা হইয়া উঠিত। কি উজ্জ্বল ভবিষ্যৎ তাহার সম্মুখে। ঝাড় লণ্ঠনের আলো দোলানো বড় আসরে সে দেখিতে পায়। দেশে দেশে, গ্রামে গ্রামে তাহার ছড়া, গান, শ্যামাসঙ্গীত, পদ রাত্রির পর রাত্রি ধরিয়া গাওনা হইতেছে। কত দূর দূরান্তর হইতে মাঠ ঘাট ভাঙিয়া লোকে খাবারের পুটুলি বাঁধিয়া আনিয়া বসিয়া আছে শুনিতে। দলের অধিকারীরা তাহার বাড়ি আসিয়া সাধিয়া পালা চাহিয়া লইয়া গিয়াছে। বাহ, ভারী চমৎকার তো। কার বাঁধা ছড়া? কবির গুরু ঠাকুর হরু ঠাকুরের? না, নিশ্চিন্দিপুরের হরিহর রায় মহাশয়ের। এই দশাশ্বমেধ ঘাটেই বসিয়া তো 22 বৎসর পূর্বে মনে মনে কত ভাঙা গড়া করিয়াছে। তারপর কবে সেসব ধীরে ধীরে ভুলিয়া গেল, কবে ধীরে ধীরে নূতন খাতাপত্রের তাড়া বাক্সের অনাদৃত গুপ্ত কোন আশ্রয় করিয়া দিনের আলো হইতে মুখ লুকাইয়া রহিল। যৌবনের স্বপ্নজাল জীবন মধ্যাহ্নে কুয়াশার মতো দিগন্তে মিলাইয়া গেল। হারানো যৌবনের দিকে চাহিয়া দেখিলে বুকের মধ্যে কেমন করিয়া ওঠে। কত কথা মনে পড়ে। জীবনের সেসব দিনকে আর একটি বারও ফেরানো যায় না। দশাশ্বমেধ ঘাটে অনেক ছেলের সঙ্গে অপুর ভাব হইয়াছে, কিন্তু এখানে তাহার বয়সী সব ছেলেই স্কুলে পড়ে। সেই কেবল এখনো স্কুলে পড়ে নাই। নিশ্চিন্দিপুরে মাছ ধরিয়া ও নৌকায় বেড়াইয়া দিন কাটানো চলিত বটে, কিন্তু এখানে সমবয়সীদের কাছে কিছু পড়ে না বলিতে লজ্জা করে। তাহা ছাড়া দশাশ্বমেধ ঘাটে যেসব ছেলের সঙ্গে তাহার ভাব হইয়াছে সবাই অবস্থাপন্ন ঘরের ছেলে। পল্টুর দাদা একদিন কথায় কথায় বলিয়াছিল যে তাহার বাবাকে খুব বিদেশে বেড়াইতে হয়। অপু বলিয়াছিল, কেন, তোমাদের বুঝি খুব শিষ্য বাড়ি আছে? পল্টুর দাদা আশ্চর্য হইয়া বলিল, শিষ্য বাড়ি? কিসের ভাই? অপু সদুত্তর দিবার পূর্বেই সে বলিল, আমার বাবা কন্ট্রাক্টরি করেন কিনা, তাছাড়া কাঁথিতে ছোট জমিদারি আছে,
তবে আজকাল কিস্তি দিয়ে কি বা থাকে। এক একদিন বৈকালে অপু দশাশ্বমেধ ঘাটে বেড়াইতে গিয়া বাবার মুখে পুরাণ পাঠ শোনে। হরিণ শিশু শাপদ কর্তৃক নিহত হইলে হরিণ বালকের স্নেহাসক্ত রাজর্ষি ভরতের করুণ বিরহ বেদনা ও পরিশেষে তাহার মৃত্যুর কাহিনী ষষ্ঠী মন্দিরের পৈঠার উপর বসিয়া এক মনে শুনিতে শুনিতে তাহার চোখে জল আসে। এদিকে আবার যখন সিন্ধু শৈবীরের রাজা রহুগণ তাহার স্বরূপ না জানিয়া ব্রহ্মর্ষি ভরতকে শিবিকা বাহক নিযুক্ত করেন, তখন হইতে কৌতূহলে ও উৎকণ্ঠায় তাহার বুক দুরু দুরু করে। মনে হয় এইবার একটা কিছু ঘটিবে, ঠিক ঘটিবে। কথকতার শেষে পুরবী সুরের আশীর্বচনটি তাহার ভারী ভালো লাগে। কালে বর্ষতু পর্জনং পৃথিবী শস্য শালিনী লোকাঃ সন্তু নিরাময়া। সন্ধ্যার দিকে মন্দিরে মন্দিরে শঙ্খ ঘণ্টার ধ্বনির সঙ্গে অস্ত সূর্যের রাঙা আভা ও পুরবীর মূর্ছনার সঙ্গে হরিণ বালকের বিয়োগ বেদনাতুর রাজর্ষির ব্যথা যেন মিশাইয়া থাকে। বাড়িতে কাগজ কলম বাবার কাছে লইয়া গিয়া বলে, আমায় লিখে দাও না বাবা, ওই যে তুমি গাও কালে বর্ষতু পর্জনং। হরিহর খুশি হইয়া বলে, তুই বুঝি শুনিস খোকা? আমি তো রোজই থাকি। তুমি কাল যখন ভরতের মা মারা যাওয়ার কথা বলছিলে, আমি তখন তো তোমার পিছন দিকে বসে ষষ্ঠীর মন্দিরের ধাপে। তোর কিরকম লাগে? ভালো লাগে? খুব। আমি তো রোজ রোজ শুনি। অপু কিন্তু একটা কথা লুকায়। যেদিন তাহার সঙ্গীরা থাকে সেদিন কিন্তু বাবার দিকে সে যায় না। সেদিন বাবার নিকট দিয়া যাইতেছিল, তাহার বাবা দেখিতে পাইয়া ডাকিল, খোকা, ও খোকা। তাহার সঙ্গের বন্ধুটি বলিল, তোমাকে চেনে নাকি? অপু শুধু ঘাড় নাড়িয়া জানায়, হ্যাঁ, সে বাবার কাছে আসে নাই সেদিন। তাহার বাবা ঘাটে কথকতা করিতেছে, এ কথা বন্ধুরা পাছে টের পায়। সে পল্টুর দাদা ছাড়া অন্য বন্ধুদের কাছে গল্প করিয়াছে। কাশীতে তাহাদের বাড়ি আছে, তাহারা কাশীতে হাওয়া বদলাইতে আসিয়াছে। দেশে খুব বড় বাড়ি, তাহার বাবা কন্ট্রাক্টরি করেন। তাছাড়া দেশে জমিদারিও আছে। শেষে বলে, কিন্তু জমিদারি থাকলে কি হবে? কিস্তি দিয়ে কি বা থাকে? তাহার বন্ধুদের বয়স তাহার অপেক্ষা খুব বেশি নয় বলিয়াই বোধ হয় তাহার বর্ণিত গল্পের সঙ্গে তাহার পোশাক পরিচ্ছদের অসঙ্গতি ধরা পড়ে না। বিশেষত তাহার সুন্দর মুখের গুণে সব মানাইয়া যায়। পূর্ণিমার দিন কথক ঠাকুরের ওখানে বেশ ভিড় হইল। সন্ধ্যার পর হরিহর কথা শেষ করিয়া ঘাটের রানায় বসিয়া বিশ্রাম করিতেছে। কথক ঠাকুর জলে হাত মুখ ধুইতে নামিল। হরিহরকে দেখিয়া বলিল, এই যে আপনিও আছেন? দেখলেন তো কাণ্ড। পূর্ণিমের দিনটা বলি, আজ দিনটা ভালো আছে, বামন ভিক্ষে লাগাই। মাসে মাসে এই কাশিতে বামন ভিক্ষা হলে পরে 15 সের আধ মন করে চাল পড়ত। আজকাল মশাই এ বামন ভিক্ষেতেও লোকে আর ভেজে না, চালের তো একটা দানাও না। এদিকে শিকে 5 হবে, তার মধ্যে আবার 2 অচল দোয়ানি। মশাই শিক্ষা কোথায়? শিক্ষা তো ছিল এই কাশীতেই অনেক দিন আগে, তবে এতদিন দেশেই ছিলাম, এইবার এখানে এসে বাসা করে আছি। মশাইয়ের বাসা কি নিকটে? একটু চা খাওয়াতে পারেন? কদিন থেকে ভাবছি একটু চা খাবো। এই দেখুন না, চাদরের মুড়োয় চা বেঁধে নিয়ে নিয়ে ঘুরি। বলি না হয় কোনো হালুইকরের দোকানে একটু গরম জল করি গে। গলা বসে গিয়েছে, একটু লোনচা খেলে গলাটা। হ্যাঁ হ্যাঁ, আসুন না, এই তো নিকটেই আমার বাসা, চলুন না। কথককে লইয়া হরিহর বাড়ি আসিল। চা খাওয়ার পাট কোনো কালে নাই। কড়াই জল গরম করিয়া চা তৈরি হইল। অপু কাঁসার গ্লাসে চা ও রেকাবিতে কিছু খাবার কথকের সামনে লইয়া আসিল। খাবার দেখিয়া কথক ঠাকুর ভারী খুশি হইল। খাবারের আশা সে করে নাই। এটি ছেলে বুঝি? বাহ,
বেশ ছেলে তো আপনার, ভারী সুন্দর দেখতে। বাহ, এসো এসো বাবা। থাক থাক, কল্যাণ হোক। লঞ্চা করিয়েছেন তো মশাই, দেখি। হরিহর বলিল, আপনার কি ছেলেপিলে সব এখানেই? সংসারই নেই তো ছেলেপিলে। 10 বিঘে জমিও বেরিয়ে গেল, অথচ ও মূলেও হাভাত। জমি কবিঘে যদি আজ থাকতো তো আজকেই এত দূরে আসি। আপনিও যেমন। এসব কি আর দেশ মশাই? বিশ্বেশ্বর অবশ্যই মাথায় থাকুন। এমন শীতকাল যাচ্ছে মশাই, না একটু খেজুর রস, না একটু গুড় পাটালি। আমার নিজের মশাই 2 খেজুর গাছ। মশাইয়ের দেশটা কোথায়? সাতক্ষীরের সন্নিকট। বাদুড়ে শীতলকাঠি জানেন? শীতলকাঠির চক্কতিরা খুব ঘরানা। হরিহর তামাক সাজিয়া নিজে কয়েক টান দিয়া কথক ঠাকুরের হাতে দিয়া বলিল, খান। কিছু না মশাই, ফাগুন মাসের দিকে তো যাই, একটা বাগান আছে, দিয়ে আসি বিক্রি করে। আমরা আবার শ্রোত্রিয় কিনা। তা জমি 10 বিঘে ছিল, তাই বন্ধক দিয়ে পণ জোগাড় করলাম, বিয়েও করলাম। মশাই 10 বছর ঘর করলাম। হলো কি জানেন? সন্ধ্যাবেলা রান্নাঘরে চাল থেকে কুমড়ো কাটতে গিয়েছে। ছিল মশাই সেখানে সাপ আমার জন্য তৈরি হয়ে। হাতে দিয়েছে কামড়। আমি আবার নেই সেদিন বাড়ি। কেই বা বদ্যি কবরেজ দেখিয়েছে, কেই বা কি করেছে। পাটুলির ঘাট পার হচ্ছি, গায়ের মহেশ সাধুকা ওপার থেকে আসছে। আমায় বললে, শিগগির বাড়ি যান মশাই, আপনার বাড়ি বড় বিপদ। কি বিপদ তা বলে না। বাড়ি পৌঁছে দেখি আগের রাত্রিতেই বউ তো গিয়েছে মরে। এই গেল ব্যাপার মশাই। জমিকে জমিও গেল, এদিকেও। সেই থেকে বলি যাই, দেশে থেকে আর কি বা হবে? কোত্থেকে পাবো 300-400 টাকা যে আবার বিয়ে করব? যাই বিশ্বনাথের ওখানে, অন্য কষ্টটা তো হবে না। আজ বছর 8 হয়ে গেল। এক খুড়তুতো ভাই আছে, জমি জমা সামান্য যা একটু আছে দখল করে বসে আছে। বলে, তোমার ভাগ নেই। বেশ বাপু, নেই তো নেই। গোলমালের মধ্যে কখনো আমি যাব না। করগে যা দখল। উঠি মশাই, আপনার এখানে বেশ চা খাওয়া গেল। আপনার ছেলেটি কোথায় গেল? বেশ ছেলে, খাসা ছেলে। পুরানো চামড়ায় তালি দেওয়া ক্যাম্বিসের জুতো জোড়াটা ঝাড়িয়া লইয়া কথক ঠাকুর পায়ে দিয়া দরজার কাছে আসিল। যাইতে যাইতে বলিল, কালো লাগাবো বামন ভিক্ষে, দেখি কি হয়। হরিহরের বাসাটা বিশেষ ভালো নয়। নিচের তলায় স্যাঁতস্যাঁতে ঘর, তাও মাত্র 2খানি। এত অন্ধকার যে হঠাৎ বাহির হইতে আসিলে ঘরের কোনো জিনিস নজরে পড়ে না। এরকম স্থানে সর্বজয়া কখনো বাস করে নাই। তাহাদের দেশের বাড়ি পুরানো হইলেও রৌদ্র হাওয়া খেলিবার বড় বড় দরজা জানালা ছিল। সেকালের উঁচু ভিতের কোঠা, খটখট করিত, শুকনা। এ বাসার স্যাঁতস্যাঁতে মেঝে ও অন্ধকারে সর্বজয়ার মাথা ধরে। অপু তো মোটেই ঘরে থাকে না। সূর্যালোক পুষ্ট নবীন তরুর ন্যায় শুধু আলোর দিকে তার মুখটি থাকে ফিরানো। নিশ্চিন্দিপুরের মুক্ত মাঠে নদীর আলো হাওয়ায় মানুষ হইয়া এই বদ্ধ ঘরের অন্ধকারে তার প্রাণ হাঁপাইয়া ওঠে। এক দণ্ডও সে এখানে তিষ্ঠিতে পারে না। কাশী দেখিয়া সে একটু নিরাশ হইয়াছে। বড় বড় বাড়িঘর থাকিলে কি হইবে, এখানে বন নাই মোটেই। সন্ধ্যার দিকে একদিন কথক ঠাকুর হরিহরের বাসায় আসিল। এ কথা ও কথার পর বলিল, কই আপনার ছেলেকে দেখছি নে? হরিহর বলিল, কোথায় বেরিয়েছে খেলা করতে, দশাশ্বমেধ ঘাটের দিকেই বোধহয় বেরিয়েছে। কথক ঠাকুর উড়ানির প্রান্তে কি দ্রব্য খুলিতে খুলিতে বলিল, আপনার ছেলের সঙ্গে বড় ভাব হয়ে গিয়েছে মশাই। সেদিন ঘাটের কাছে ডেকে বসিয়ে অনেকক্ষণ ওর সঙ্গে কথা কইলাম। কড়ি খেলতে ভালোবাসে, তাই এই 2 বড় বড় সমুদ্রের কড়ি সেদিন ব্রতের সিধে কারা দিয়েছিল, ভাবলাম ওকে দিয়ে আসি। রেখে দিন আপনি, ও এলে দেবেন। অগ্রহায়ণ মাসের শেষে অপু বাবাকে ধরিল সে স্কুলে ভর্তি হইবে। বলিল,
সবাই পড়ে স্কুলে বাবা, আমিও পড়ব। ওই তো গলির মোড় ছাড়িয়ে একটুখানি গেলেই ভালো স্কুল। হরিহর ছেলেকে স্কুলে ভর্তি করিয়া দিল। যদিও ছাত্রবৃত্তি স্কুল, তবুও ইংরাজি পড়াও হয়। প্রসন্ন গুরুমশায়ের পাঠশালা ছাড়িয়া দেওয়ার পরে সে প্রায় 4-5 বছর হইয়া গিয়াছে এই তাহার পুনরায় অন্য বিদ্যালয়ে ভর্তি হওয়া। মাঘ মাসের মাঝামাঝি কথক ঠাকুর এক টুকরা বালির কাগজ হাতে একদিন হরিহরের বাসায় আসিয়া হাজির। কাগজের টুকরা দেখাইয়া বলিল, দেখুন তো মশাই পড়ে, এই রকম যদি লিখি তবে হয়। হরিহর পড়িয়া দেখিল, কাশীবাসী রামগোপাল চক্রবর্তী নামে কোনো লোক কথক ঠাকুরের নামে স্বগ্রামের 10 বিঘা জমি দানপত্র লিখিয়া দিতেছে। অমুক অমুক সাক্ষী, স্থান দশাশ্বমেধ ঘাট, অমুক তারিখ। কথক ঠাকুর বলিল, ব্যাপারটা কি জানেন? আমাদের দেশে কুমুরে গ্রামের রামগোপাল চক্রবর্তী ভারী পণ্ডিত ছিলেন। মরবার বছর খানেক আগে আমাকে বললেন, রামধন, তোমার তো কিচ্ছু নেই, ভাবছি তোমাকে বিঘে 10 জমি দান করব, তুমি নেবে কি? তা ভাবলাম সৎ ব্রাহ্মণ দিতে চাচ্ছেন, দোষী বা কি? তারপর তিনি মুখে মুখে জমিটা আমায় দিয়ে দিলেন। এতকাল তত গা করিনি, কাশীতেই থাকবো, দেশে ঘরে থাকবো না, কি হবে জমি? তারপর চক্রবর্তী মশাই গেলেন মারা, জমির দানটা মুখে মুখেই রয়ে গেল। এতকাল পরে ভাবছি দেশে যাব, ছেলেপিলে না হলে কি আর মানুষ মশাই? আপনাকে বলতে কি, 100-3 টাকা হাতে করেছি জলাহার করে মশাই, আর 100-2 টাকা পেলে শ্রোত্রিয় ঘরের মেয়ে পাওয়া যায়। তা যদি তাই ঘটে তবে জমিটা দরকার হবে তো। ভাবলাম মুখে মুখে দান, সে কি আর চক্রবর্তী মশাইয়ের ছেলেরা মানবে? ভেবেচিন্তে এই কাগজখানা বসে বসে লিখেছি, নিজেই লিখেছি মশাই, সইটই সব, 2 সাক্ষী, সব বানানো। দেখি লেখা কাগজ যদি মানে, গিয়ে বলবো, এই দেখো তোমার বাবা এই জমিটা দান করেছেন। উঠিবার সময় কথক ঠাকুর বলিল, ভালো কথা মশাই, মঙ্গলবারে মাঘী পূর্ণিমার দিন আপনার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে যাব ওই ট্যাঁওটার রাজার ঠাকুরের বাড়িতে, ঠিক মন্দিরের গায়েই একেবারে। সন্ধ্যের পর বছর বছর ব্রাহ্মণ ভোজন করায় কিনা? একটু সগর্বে বলিল, আমাকে একখানা করে নেমন্তন্ন পত্তর দেয়, বেশ ভালো খাওয়ায়, চমৎকার। আমি এসে নিয়ে যাব সেদিন। কিন্তু মাঘী পূর্ণিমার দিন শেষ রাত্রি হইতে পথে স্নানার্থীদের ভিড় দেখিয়া সর্বজয়া অবাক হইয়া গেল। দলে দলে মেয়ে পুরুষে জয় বিশ্বনাথ কি জয়, বলব্বম বলব্বম বলিতে বলিতে দুরন্ত মাঘের শীতকে উপেক্ষা করিয়া স্নানের জন্য চলিয়াছে। একটু বেলা হইলে পাঞ্জাবি স্ত্রীলোকটির সঙ্গে সর্বজয়াও স্নান করিতে গেল। গঙ্গার ঘাটের জল, সিঁড়ি, মন্দির, পথ সব উৎসব বেশে সজ্জিত নরনারীতে পূর্ণ। জলে নামা এক দুঃসাধ্য ব্যাপার। ষষ্ঠীর মন্দিরে লাল নিশান উড়িতেছে। সন্ধ্যার আগে কথক ঠাকুর অপুকে লইতে আসিল। সর্বজয়া বলিল, পাঠিয়ে দাও গিয়ে, কেউ নেই, অপুর ওপর একটা দম হয়েছে। দশাশ্বমেধ ঘাটে ওকে ডেকে কাছে বসিয়ে গল্প করে, একদিন নাকি পেঁপে কিনে খাইয়েছে, পাঠিয়ে দাও, লোক ভালো। অপু প্রথমে কথক ঠাকুরের সঙ্গে তাহার বাসায় গেল। খোলার ঘর, মাটির দেওয়ালের নানা স্থানে খড়ি দিয়া হিসাব লেখা। নমুনা, শিয়ারশোলের রানীর বাড়ি ভাগবত পাঠ 4 টাকা, মোসাম্মদ কুন্তার ঠাকুর বাড়ি ওই 3 টাকা, ধারক লালজি দোবের একদিনের খোরাকি। বিশেষ কিছু আসবাবপত্র নাই। একখানা সরু চৌকি পাতা, একটা ছোট টিনের তোরঙ্গ, একটা দড়ি টাঙানো আলনা, এক জোড়া খড়ম।
দেওয়ালের গায়ে পেরেকে একটা বড় পদ্মবীজের মালা টাঙানো। কথক ঠাকুর বলিল, কমলালেবু খাবে? অপু ঘাড় নাড়িয়া বলিল, আছে আপনার? কি জানি কেন এই কথক ঠাকুরের কাছে তাহার কোনো প্রকার লজ্জা কি সংকোচ বোধ হইতেছিল না। লেবুর খোসা ছাড়াইতে ছাড়াইতে জিজ্ঞাসা করিল, কালে বর্ষতু পর্জনং জানেন আপনি? কালে বর্ষতু পর্জনং খুব জানি, রোজ বলি তো। একদিন শুনো না। এখন বলুন না একটি বার। কথক সুর করিয়া বলিল বটে, কিন্তু অপুর মনে হইল তাহার বাবার মুখে শুনিলে আরো ভালো লাগে। কথকের গলা বড় মোটা। দেশে লইয়া যাইবার জন্য কথক ঠাকুর নানা খুচরা মাটির ও পাথরের জিনিস, পুতুল, খেলনা, শিবলিঙ্গ, মালা, কাঠের কাঁকই সংগ্রহ করিয়া রাখিয়াছে। অপুকে দেখাইয়া বলিল, কাশির জিনিস। সবাই বলবে কি এনেছ দেখি, তাই নিয়ে যাব। নানা সরু গলি পার হইয়া একটা অন্ধকার বাড়ির দরজার সামনে আসিয়া কথক ঠাকুর দাঁড়াইল। নিচু দরজা দিয়া অতি কষ্টে কথকের সঙ্গে ঢুকিয়া অপুর মনে হইল বাড়িটায় কেহ কোথাও নাই, সব নিঝুম। কথক ঠাকুর দুই একবার গলায় কাশির শব্দ করিতে কে একজন দালানের চারপাই হইতে ঘুম ভাঙিয়া উঠিয়া মোটা গলায় হিন্দিতে কি জিজ্ঞাসা করিল। অপু তাহা বুঝিতে পারিল না। কথক ঠাকুর পরিচয় দিবার পরেও মনে হইল লোকটা তাহাকে চিনেও না বা তাহাদের আগমন প্রত্যাশাও করে নাই। পরে লোকটা যেন একটু বিরক্তির সহিত কাহাকে কি জিজ্ঞাসা করিতে গেল, কিন্তু ফিরিতে এত দেরি করিতে লাগিল যে অপুর মনে হইল হয়তো ইহারা বলিবে, তোমাদের তো নিমন্ত্রণ হয় নাই, যাও তোমরা। যাহাই হোক, অন্ধকারে ঠায় 15 মিনিট দাঁড়াইবার পরে লোকটা ফিরিয়া আসিয়া দালানের এক স্থানে আধো অন্ধকারে খানকতক শালপাতা পাতিয়া ইহাদের বসাইয়া দিল। একটা মোটা পিতলের লোটায় জল দিয়া গিয়াছে। কথক ঠাকুর যেন ভয়ে ভয়ে গিয়া আসনের উপর বসিল। রাজার বাড়ি কি না জানি খাওয়ায়। অধীর আগ্রহে অপু প্রায় আরো 20 মিনিট পাতা পাতিয়া বসিয়া রহিল। কাহারও দেখা নাই। নিমন্ত্রণ খাইতে পাইবার অনিশ্চয়তার সম্বন্ধে যখন পুনরায় অপুর মনে সন্দেহ দেখা দিতেছে, ঠিক সেই সময় পরিবেশটার আবির্ভাবরূপ অঘটন ঘটিল। মোটা মোটা আটার পুরি ও স্বাদ গন্ধহীন বেগুনের ঘণ্ট, শেষে খুব বড় বড় লাড্ডু। অপু কামড়াইতে গিয়া লাড্ডুতে দাঁত বসাইতে পারিল না, এত কঠিন। কথক ঠাকুর চাহিয়া চাহিয়া সেই মোটা পুরি খান 10-12 আগ্রহের সহিত খাইল। মাঝে মাঝে অপুর দিকে চাহিয়া বলিতেছিল, পেট ভরে খাও, লজ্জা করো না, বেশ খাওয়ায়, বেশ লাড্ডু না? দাঁতে এখনো খুব জোর আছে, বেশ চিবুতে পারি। 100 বৎসর একসঙ্গে থাকিলেও কেহ হয়তো আমার হৃদয়ের বাহিরে থাকিয়া যায়, যদি না কোনো বিশেষ ঘটনায় সে আমার হৃদয়ের কবাট খুলিতে পারে। আজকার এই নিমন্ত্রণ খাইতে আসার অনাদর, অবজ্ঞা অপু বালক হইলেও বুঝিয়াছিল। তাহার পরও এই খাইবার লোভে ও আনন্দে অপুর অন্তরতম হৃদয়ে ঘা লাগিল। তাহার মনে হইল এ কথক ঠাকুর অতি অভাজন। ভাবিল, কথক ঠাকুর কখনো কিছু খেতে পায় না। আহা, এই লাড্ডু তাই অমন করে খাচ্ছে। ওকে একদিন মাকে বলে বাসাতে নেমন্তন্ন করে খাওয়াবো। করুণা ভালোবাসার সবচেয়ে মূল্যবান মশলা। তার গাঁথুনি বড় পাকা হয়। তাহার শৈশব মনে এই বিদেশি, দুদিনের পরিচিত বাঙাল কথক ঠাকুর তাহার দিদি ও গুলকির সঙ্গে এক হাড়ে গাঁথা হইয়া গেল শুদ্ধ এক লাড্ডু খাইবার অধীর লোভের ভঙ্গিতে। ইহার অল্পদিন পরেই কথক ঠাকুর দেশে চলিয়া গেল। রাজঘাটের স্টেশনে কথক ঠাকুরের নির্বন্ধাতিশয্যে হরিহর অপুকে সঙ্গে করিয়া তাহাকে গাড়িতে তুলিয়া দিতে গেল। হরিহরের মনে হইল
আজ 22 বৎসর পূর্বে সে যাহা করিতে দেশে গিয়াছিল, এই ব্যক্তি তাহার বর্তমান বৎসরের চেয়েও অন্তত 8 বৎসর বেশি বয়সে তাহাই করিতে, অর্থাৎ নূতন করিয়া সংসার পাতিতে দেশে চলিয়াছে। সুতরাং তাহারই বা বয়সটা এমন কি হইয়াছে? কোন কাজ করিবার সময়ের অভাব হইতে পারে তাহার? গাড়ি ছাড়িলে অপুর চোখে জল আসিল। বালকের প্রাণে সময়ে সময়ে বয়স্ক লোকের উপর স্থায়ী সত্যিকার স্নেহ আসে। দুর্লভ বলিয়াই তাহা বড় মূল্যবান। মাঘ মাসের শেষের দিকে একদিন হরিহর হঠাৎ বাড়ি ঢুকিয়াই উঠানের ধারে বসিয়া পড়িল। সর্বজয়া কি করিতেছিল, কাজ ফেলিয়া তাড়াতাড়ি উঠিয়া আসিয়া বলিল, কি হয়েছে, এমন করে বসে পড়লে যে? স্বামীর মুখের দিকে চাহিয়া কিন্তু মুখের কথাটা তাহার মুখেই রহিয়া গেল। হরিহরের চোখ দুটা জবা ফুলের মতো লাল, ডান হাতখানা যেন কাঁপিতেছে। সর্বজয়া হাত ধরিয়া তুলিতে আসিতে সে ঘোর ঘোর আচ্ছন্ন ভাবে বলিল, খোকা কোথায় গেল? খোকা? সর্বজয়া গায়ে হাত দিয়া দেখিল জ্বরে তাহার গা পুড়িয়া যাইতেছে। সন্তর্পণে হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া তাহাকে বিছানায় শোয়াইয়া দিয়া বলিল, অপু আসছে, তাকে ডেকে নিয়ে গিয়েছে ওপরের ওই নন্দবাবু, বোধহয় গধুলিয়ার মোড়ে তার দোকানে নিয়ে গিয়েছে। অপু দোকানে যায় নাই, নন্দবাবুর ঘরের সামনে ছাদে বসিয়া বসিয়া বই পড়িতেছিল। মাসখানেক হইল নন্দবাবুর সঙ্গে অপুর খুব আলাপ জমিয়াছে। নন্দবাবুর বয়স কত তাহা ঠিক করিয়া বুঝিবার ক্ষমতা তাহার হয় নাই, তবে তাহার বাবার চেয়ে ছোট মনে হয়। নন্দবাবুর উপরের ঘরে সে অনেকগুলি বই আবিষ্কার করিয়াছে। নন্দবাবু যখন ঘরে থাকে তখন বই লইয়া ছাদে বসিয়া পড়ে, কিন্তু ভয় হয় পাছে নন্দবাবু পড়িতে না দিয়া বই কাড়িয়া লয়। কারণ একদিন সেরূপ ব্যাপার ঘটিয়াছিল। ছাদের এক কোণে রৌদ্রে বসিয়া অপু বই পড়িতেছিল। নন্দবাবু ঘরের ভিতর কি খুঁজিতে খুঁজিতে বাহিরে আসিয়া তাহাকে দেখিতে পাইয়া ধমক দিয়া বলিল, আরে রেখে দাও, তোমার বসে বসে যত ওইসব বই পড়া, কোথাকার জিনিস কোথায় রাখো তার ঠিক নেই, কাজের সময় খুঁজে মেলে না, যাও রাখো বই, যাও। সে তো ঘরের অন্য কোনো জিনিসে হাত দেয় না, তবে তাহাকে বকিবার কারণ কি? সেই হইতে সে ভয়ে ভয়ে বই লইয়া থাকে। নন্দবাবু সন্ধ্যার সময় টেরি কাটিয়া ভালো জামা কাপড় পরিয়া শিশি হইতে কি গন্ধ মাখিয়া রোজ বেড়াইতে যায়। অপুর গায়ে একদিন একটু শিশি হইতে ছড়াইয়া দিয়াছিল, বেশ ভুরভুরে গন্ধটা। সন্ধ্যার পরও সে আগে আগে নন্দবাবুর ঘরে পড়তে যাইত, কিন্তু সন্ধ্যার পরে নন্দবাবু আলমারি হইতে একটা বোতল লইয়া লাল মতো একটা ঔষধ খায়। সে সময় সে একদিন ঘরে গিয়া পড়িলে তাহাকে ভারী বকিয়াছিল। নন্দবাবুদের ঘরে উঠিবার সিঁড়ি অন্যদিকে। আর একদিন রাত্রে হঠাৎ ওপরের ঘরে গিয়া সে দেখিয়াছিল একটি কে স্ত্রীলোক ঘরের মধ্যে বসিয়া আছে। তাহাকে দেখিয়া নন্দবাবু বলিয়াছিল, এখন যাও অপূর্ব, ইনি আমার শালী, দেখতে এসেছেন, এক্ষুনি চলে যাবেন। ফিরিয়া আসিতে আসিতে সে শুনিয়াছিল নন্দবাবু বলিতেছে, ও আমাদের নিচের ভাড়াটের ছেলে, কিছু বোঝে সোজে না। নন্দবাবু তাহাকে প্রায়ই তাহার মার কথা জিজ্ঞাসা করে, বলে, তোমার মাকে বলে পান নিয়ে এসো দেখি, আমার চাকরটা পান সাজতে জানে না। অপু মায়ের কাছে আবদার করিয়া ওপরে প্রায়ই পান আনে। নন্দবাবু মাঝে মাঝে বলে, তোমার মা আমার কথা কিছু বলেন টলেন নাকি না? অপু বাড়ি আসিয়া মাকে বলে, নন্দবাবু বেশ লোক, মা তোমার কথা রোজ জিজ্ঞেস করে। আমার কথা বলছিল, তোমার মাকে বলো আমি তার কথা জিজ্ঞেস করি টরি। বেশ লোক করুক গে, তুই পাজি ছেলে অত ওপরের ঘরে যাসটাস কেন? বিকেলে ওপরে বসে বসে কি করিস? হরিহরের জ্বরটা একটু কমিল। অপু স্কুল হইতে আসিয়া বই নামাইয়া রাখিতেছে। পায়ের শব্দ পাইয়া হরিহর বলিল, খোকা এসো, একটু বসো বাবা।
অপু বসিয়া বসিয়া স্কুলের গল্প করিতে লাগিল। হাসি মুখে নিচু স্বরে বলিল, এই 2 মাস তো স্কুলে গিয়েছি, এরই মধ্যে বাবা স্কুলের সবাই খুব ভালোবাসে, রোজ রোজ ফার্স্ট বসি। স্কুলে আমাদের ক্লাসে একখানা ছাপিয়ে কাগজ বার করবে 1 মাস অন্তর, আমাকে সেই দলে নিয়েছে। তোমায় দেখাবো বাবা বেরুলে। হরিহরের বুকের ভিতরটা মমতায় বেদনায় কেমন করে। অপু একখানা কাগজ বাহির করিয়া বলে, একটা লেখা লিখেছি, কাগজখানা ছাপাবে বলেছে আমার নামে, কিন্তু যারা 2 টাকা করে চাঁদা দেবে শুধু তাদেরই লেখা ছাপবে বলেছে। 2 টাকা দেবে বাবা? হরিহরের বুকের ভিতরটা মমতায় বেদনায় কেমন করে। হরিহর অধীর আগ্রহে ছেলের হাত হইতে কাগজখানা লইয়া পড়িতে শুরু করে। ছেলে যে লেখে সে খবর সে জানিত না। রাজপুত্রের মৃগয়ার গল্প, সুন্দর বানানো। হরিহর খুশি হইয়া বালিশে ভর দিয়া উঠিয়া বসে, বলে, তুই লিখেছিস খোকা? আমি তো আরো কত লিখেছি বাবা, ভূতের গল্প, রাজকন্যের। বাড়ি থাকতে রানুদির খাতায় লিখে লিখে দিতাম তো। সর্বজয়া টাকার নাম শুনিয়া দিতে চাহে না। স্বামী অসুখে পড়িয়া এ অবস্থায় যাহা আছে তাহা সংসারের খরচেই কুলাইবে না, দরকার নাই ছাপানো কাগজে। হরিহর বুঝাইয়া বলিয়া টাকা দেওয়ায়, বলে, দাও গিয়ে। আহা, খোকার লেখাটা ছাপিয়ে আসুক, সেরে উঠে পথ্যি করলেই ঠাকুরবাড়ির ভাগবত পাঠটা তো ঠিকই রয়েছে, ওতেও তো গোটা 10 টাকা পাবো। দিন 2 পরে অপু নিরাশ মুখে রাঙা ঠোঁট ফুলাইয়া বাবার কাছে চুপি চুপি আসিয়া বলে, হলো না বাবা, ছাপাখানাওয়ালার লোকেরা বেশি দাম চেয়েছে, তাই আজ স্কুল বলে দিয়েছে 4 টাকা করে চাঁদা চাই। ছেলের মুখের নিরাশার ভাব হরিহরের বুকে খচ করিয়া বিঁধে। খানিকক্ষণ অন্য কথার পর সে বলে, দেখ দেখি খোকা, তোর মা কোথায় গেল? বালিশের তলা হইতে চাবির থলো বাহির করিয়া দিয়া বলে, চুপি চুপি ওই কাঠের ছাপ বাক্স যেটাতে আমার কঞ্চির কলমের বান্ডিল আছে, ওইটা খুলতো, কোণে দেখতো ক টাকা আছে। তাহার পর হরিহর সন্তর্পণে বাক্স খোলা নিরত পুত্রের দিকে মমতার চোখে চাহিয়া থাকে। অবোধ, নিতান্ত অবোধ। ওর সুন্দর শুভ্র চাঁদের মতো ললাটটি ওর মায়ের ললাট, চোখ দুটি ওর মায়ের চোখ। যখন হরিহর প্রথম যৌবনে বিবাহ করিয়া স্ত্রীকে ঘরে আনে, নববধূ সর্বজয়ার অবিকল সেই মুখের হাসি 11 বছরের অপুর অনাবিল নবীন মুখে। অকারণে হরিহরের বুকের মধ্যে স্নেহ সমুদ্র উদ্বেল উত্তাল হইয়া উঠিয়া চোখে জল ভরিয়া আনে। অপু যেন প্রথম বসন্তের নবকিশলয়, তাহার মুখের আনন্দ যেন প্রভাতের নব অরুণ আভা। তার ডাগর ডাগর নীলাভ চোখ দুটির চাহনির মধ্যে নিজের অতীত যৌবনের দিনের যে অসীম স্বপ্ন, সুনীল পাহাড়ের নবীন শাল তরু শ্রেণীর উল্লাস মর্মর, কুলোহারা সমুদ্রের দুরাগত সঙ্গীত ধ্বনি। অপু চুপি চুপি বাবাকে দেখাইয়া বলে, 4 টাকা আছে বাবা। হরিহর সময় অসময়ের জন্য টাকা কয়টি রাখিয়া দিয়াছে নিজের বাক্সে লুকাইয়া। স্ত্রী জানে না, কাজেই সে নিশ্চিন্ত মনে বলিতে পারিল, নিয়ে যা খোকা, চাঁদা দিয়ে দিস, কিন্তু তোর মাকে যেন বলিস নে। অপু খুশির সুরে বলে, ছাপা বেরুলে তোমায় দেখাবো বাবা, আমার নামে ছাপিয়ে দেবে বলেছে, এই সোমবারের পরের সোমবারে বেরুবে। পরদিন সকাল হইতে হরিহরের অসুখ আবার বাড়িল। সর্বজয়া ভয় পাইয়া ছেলেকে বলিল, নন্দবাবুকে বলগে যা তো, একবার এসে দেখে যান। নন্দবাবু দেখিয়া বলিল, একজন ডাক্তার ডাকতে হবে অপূর্ব, তোমার মাকে বলো। বৈকালে নন্দবাবুই একজন ডাক্তার সঙ্গে করিয়া আনিল। ডাক্তার দেখিয়া শুনিয়া বলিল, ঠান্ডা লেগে হয়েছে, ব্রঙ্কো নিউমোনিয়া, ভালো নার্সিং চাই।
নিচের ঘরে কি এমনি করে থাকে? খোকা, তুমি একটা শিশি নিয়ে এসো আমার ডাক্তারখানায়, ওষুধ দেব। বিশেষ কোনো ফল দেখা গেল না। দিন দিন হরিহর দুর্বল হইয়া পড়িতে লাগিল। এদিকে টাকা যে কয়টি ছিল, ভিজিটে ও পথ্যে খরচ হইয়া গেল। ডাক্তার বলিল, অন্তত 1 সের করিয়া দুধ ও অন্যান্য ফল না খাইতে দিলে রোগী দুর্বল হইয়া পড়িবে। 3.5 টাকা দামের একটা বিলাতি পথ্যের ব্যবস্থাও দিয়া গেল। বিদেশ বিভুই জায়গা, একবার দেখিয়া সাহস দেয় এমন লোক নাই। সর্বজয়া চারিদিকে অন্ধকার দেখিল। এই বিপদের মধ্যে সর্বজয়া আবার এক নতুন বিপদে পড়িল। উপরের ছাদে দাঁড়াইয়া ঝুঁকিয়া দেখিলে রাধিবার ঘর দেখা যায়। ইতিপূর্বেও সে মাঝে মাঝে নন্দবাবুকে ছাদ হইতে তার রান্নাঘরের দিকে উঁকি ঝুঁকি মারিতে দেখিয়াছে। সম্প্রতি হরিহরের অসুখ হইবার পর হইতে নন্দবাবু বড় বাড়াইয়া তুলিল। নানা অছিলায় সে দিনে 10 বার ঘরের মধ্যে আসে। আগে আগে অপুকে আড়াল করিয়া জিজ্ঞাসা করিত, আজকাল সরাসরি তাহাকে সম্বোধন করিয়া কথাবার্তা বলে। প্রথমটা সর্বজয়া কিছু মনে করে নাই, বরং বিপদের সময় এই অনাত্মীয় লোকটি যথেষ্ট সাহায্য ও দেখাশোনা করিতেছে ভাবিয়া মনে মনে কৃতজ্ঞই ছিল। কিন্তু ক্রমেই যেন তাহার মনে হইতে লাগিল, এই যে বাড়াবাড়ি, ইহা কোথায় যেন বেখাপ ঠেকিতেছে। নন্দবাবু নিজে পান কিনিয়া আনিয়া সম্মুখে রাখিয়া বলে, চাকরদের হাতে পান সাজা, জীবনটা গেল বউ ঠাকরুন, সাজুন দেখি একবার। তাহাতেও সর্বজয়া দোষ ধরে নাই, বরং এই প্রবাসী আত্মীয় স্নেহ বঞ্চিত লোকটির উপর মনে মনে একটু করুণাই হইত। কিন্তু ঘনিষ্ঠতা ক্রমে শোভনতার সীমা ডিঙাইতে চলিল। আজকাল পান আনিয়া বলে, রাখো দেখি বউ ঠাকরুন। হাত হইতে সর্বজয়া লইবে এই রূপই যেন চায়। অপু তো পাগল, অধিকাংশ সময়ই বাটিতে তাহাকে খুঁজিয়া মেলে না। ও ঘরে হরিহর অচৈতন্য অবস্থায় পড়িয়া থাকে, আর ঠিক সেই সময়টিতেই নন্দবাবু ঘরে আসিবে রোগী দেখিতে। ছল ছুতায় এ কথা ও কথায় আধ ঘণ্টা না কাটাইয়া সে ঘর হইতে যায় না। বলে, কোনো ভয় নেই বউ ঠাকরুন, আমি আছি ওপরে। অপূর্ব থাকে না থাকে ওই সিঁড়িটার ওপরে গিয়ে ডেকো না। বিপদের সময় অত বাঁচতে গেলে একটু চুন দাও তো। বোটা নেই? আহা, আঙুলের মাথাতে করেই একটু দাও না অমনি। হরিহরের জ্ঞান হইলেই ছেলের জন্য অস্থির হইয়া উঠে। এদিকে ওদিকে চাহিয়া ক্ষীণ সুরে বলে, খোকা কই? সর্বজয়া বলে, আসছে। তাই কি হতচ্ছাড়া ছেলে একটু কাছে বসবে? বেরিয়েছে বুঝি সেই ঘাটে। ছেলে বাড়ি এলে বলে, বসতে পারিস না একটু কাছে? খোকা খোকা করে পাগল, খোকার তো ভেবে ঘুম নেই। যা বসগে যা, গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিতে নেই বুঝি? ছেলে হয়ে সবকে ঘন্টা দেবেন কিনা? অপু অপ্রতিভ মুখে বাবার শিয়রের পাশে বসে, কিন্তু খানিক বসিয়াই মনে ভাবে, ওহ, কতক্ষণ বসে থাকবো? বেশ তো, আমার বুঝি একটু বেড়াতে একে খেলা করতে নেই? কনকনে ঠান্ডায় পা অবশ হইয়া আসে। তাহার মন ছটফট করে। এক দৌড়ে একেবারে সেই দশাশ্বমেধ ঘাট, জলের রানা, নির্মল মুক্ত হাওয়া, সুবেশ নরনারীর ভিড়। পল্টু, সুধীর, গুলু, পটল, পল্টুর দাদা, রামনগরের রাজার সেই ময়ূরপঙ্খীটায় আজ আবার বাজ, বেলা 4টার সময়। উসখুস করিতে করিতে চক্ষু লজ্জায় সন্ধ্যা করিয়া ফেলে। মায়ের ভয়ে যাইতে সাহস পায় না। সকালে সর্বজয়া একদিন ছেলেকে বলিল, হ্যাঁ রে, ওই সাদা বাড়িটার পাশে কোন ছত্তর জানিস? তুই ছত্তরে খাসনি একদিন ওইখানে এসে? কাশিতে এলে ছত্তরে খেতে হয় কিন্তু, জানিস নে বুঝি? খেয়ে আসিস না আজ, দেখেই আসিস না, খেলে পুণ্যি হয়। আজ দশাশ্বমেধ ঘাটে নিয়ে অমনি ছত্তর থেকে খেয়ে আসিস, বুঝলি? বেলা 12টার সময় সত্র হইতে খাইয়া অপু বাড়ি ফিরিল।
তাহার মা রান্নাঘরের বারান্দায় বসিয়া বাটিতে কি লইয়া খাইতেছিল। তাহাকে দেখিয়া প্রথমটা লুকাইবার চেষ্টা করিল বটে, কিন্তু অপু অত্যন্ত কাছে আসিয়া পড়িয়াছে। লুকাইতে গেলে সন্দেহ জাগানো হয় ভাবিয়া সহজ সুরে বলিবার চেষ্টা করিল, খেলি? কেমন খাওয়ালে রে? মা অড়হরের ডাল ভিজা খাইতেছে। ভালো না? কুমড়োর একটা ছাই ঘন্ট, বসে বসে হয়রান। বড্ড ময়লা কাপড় পরা লোক সব খেতে যায়, আমি আর যাচ্ছি নে, পুণ্যিতে আমার দরকার নেই। ও কি খাচ্ছ মা? তোমার বেড তো নাকি? রান্না হয়নি? আজ তো আমার কলুই চণ্ডী। এই দুটো অড়লের ডাল ভিজে বেশ খেতে লাগে, আমি বড্ড ভালোবাসি। খাবি দুটো ও বেলা? রাত্রিতেও রান্না হইল না। তাহার মা বলিল, অড়লের ডাল ভিজে খেয়ে দেখ দেখি, বেশ লাগবে এখন। এবেলা রাঁধলাম না, ভারী তো খাস। এত কটা ভাতে বসিস তো নয়, ওই খেয়ে কি আর খেতে পারবি? পরদিন দুপুরে নন্দবাবু এক তাড়া পান অপুর হাতে দিয়া বলিল, তোমার মার কাছ থেকে সেজে নিয়ে এসো তো। রোগীর ঘরের পাশের ঘরে সর্বজয়া বসিয়া পান সাজিতেছে। নন্দবাবু জুতার শব্দ করিতে করিতে উপর হইতে নামিয়া রোগীর ঘরে ঢুকিল এবং অতি অল্পক্ষণ পরেই সেখান হইতে বাহির হইয়া সর্বজয়া যে ঘরে পান সাজিতেছে সেখানে ঢুকিল। সারা রাত্রি জাগিয়া কাটাইয়া সর্বজয়ার ঝিমানি ধরিয়াছিল। জুতার শব্দে চমক ভাঙিলে একেবারে সম্মুখে নন্দবাবু বলিল, পান সাজা হয়েছে বউ ঠাকুরুন? সর্বজয়া নীরবে সাজা পানের খিলিগুলি রেকাবিতে করিয়া সামনের দিকে ঠেলিয়া দিতে নন্দবাবু এক খিলি তুলিয়া মুখের মধ্যে পুরিয়া বলিল, চুন বড্ড কম হয় বউ ঠাকুরুন তোমার পানে, সরো দেখি আমি নিচ্ছি। সর্বজয়ার কোলের কাছে পানের বাটা। বাড়িতে কেহ নাই। অপু কোথায় বাহির হইয়াছে। পাশের ঘরে হরিহর ঔষধের বসে ঘুমাইতেছে। নিস্তব্ধ দুপুর। হঠাৎ সর্বজয়ার মনে হইল যেন নন্দবাবু চুন লইবার অছিলায় অনাবশ্যক রূপে তাহার অত্যন্ত কাছে ঘেঁষিয়া আসিতে চাহিতেছে। একটা অস্পষ্ট চিৎকার করিয়া এক লহমার মধ্যে সে উঠিয়া গিয়া ঘরের বাহিরে দাঁড়াইল। একটা বিদ্যুতের মতো কিসের স্রোত তাহার পা হইতে মাথা পর্যন্ত খেলিয়া গেল। আঙুল দিয়া সিঁড়ি দেখাইয়া তীব্র স্বরে বলিল, চলে যান এক্ষুনি উপরে, কখনো আর নিচে আসবেন না। এলে আমি মাথা খুঁড়ে খুন হব। কেন আপনি আসেন? খবরদার আর আসবেন না। সর্বজয়া পড়িল মহা ফাপড়ে। বিদেশ জায়গা, এই রোগী ঘরে নিঃসহায়, হাতে একটি পয়সা নাই, একটি পরিচিত লোক কোনো দিকে নাই। ছেলের বছর 11 বয়স মোটে, তাও বুদ্ধি শুদ্ধি নাই, নিতান্ত নির্বোধ। এদিকে এই সব উৎপাত। উপরের পাঞ্জাবি স্ত্রীলোকটি কালী ভদ্রে নিচে নামে। একাধবার সর্বজয়াকে উপরে তাহার ঘরে লইয়া গিয়াছিল, কিন্তু 5-6 মাস কাশিতে আসিয়াও সর্বজয়া না পারে হিন্দি বলিতে, না পারে ভালো বুঝিতে, কাজেই আলাপ মোটেই জমে নাই। অদ্য তাহার কাছে গিয়া নন্দবাবুর ঘটনা আনুপূর্বিক বলিয়া কাঁদিয়া ফেলিল। পাঞ্জাবি মেয়েটির নাম সুরজ কুঁয়ারি। স্বামী স্ত্রী দুজনেই পাঞ্জাবের রোয়ালসর জেলার অধিবাসী। স্বামীটি রেলে ওভারসিয়ারের কাজ করে। মেয়েটির বয়স খুব অল্প না হইলেও দেখিতে কম বয়সী, গৌরাঙ্গী, আয়ত নয়না, আঁটো সাঁটো, দীর্ঘ গড়ন। সে সব শুনিয়া বলিল, কোনো ভয় নাই, আপনি নির্ভয়ে থাকুন। আবার যদি কিছু বদমাইশির ভাব দেখেন আমায় বলিবেন, আমার স্বামীকে দিয়া উহার নাক কাটিয়া ঠান্ডা করিয়া ছাড়িব। ঠিক দুপুর। কয়রাত্রি জাগিবার পর সর্বজয়া মেঝেতে আঁচল পাতিয়া শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে। উত্তরের ঘরের জানালা দিয়া এক ফালি রৌদ্র আসিয়া সরু উঠানটাতে বাঁকা ভাবে পড়িয়াছে। অপু মাটির মালসাতে গাঁদা ফুলের গাছ লাগাইয়াছিল। 2-3টা এক পেটে গাঁদা নিতান্ত বিরক্ত ভাবে ফুটিয়া আছে। তলায় একটা বিড়াল ছানা বসিয়া। অপু বাবার বিছানার পাশেই বসিয়াছিল। তাহার বাবা আজ সকাল হইতে একটু ভালো আছে। ডাক্তার বলিয়াছে বোধহয় জীবনের আশা হইল। ভালো থাকিলেও
রোগীর খুব চৈতন্য আছে বলিয়া মনে হয় না, বেহুশ অবস্থা। তাহার বাবা হঠাৎ চোখ খুলিয়া তাহার দিকে খানিকটা চাহিয়া থাকিয়া কি বলিল। অপুর মনে হইল বাবা তাহাকে আরো কাছে সরিয়া যাইতে বলিতেছে। অপু সরিয়া যাইতে হরিহর রোগ ও শীর্ণ ক্ষীণ দুই হাতে ছেলের গলা জড়াইয়া ধরিয়া নীরবে তাহার মুখের দিকে অনেকক্ষণ ধরিয়া এক দৃষ্টে চাহিয়া রহিল। অপু একটু অবাক হইল। বাবার চোখের ওরকম দৃষ্টি কখনো সে দেখে নাই। রাত্রি 10টার সময় নিদ্রিত অপুর কি শব্দে ঘুম ভাঙিয়া গেল। ঘরে ক্ষীণ আলো জ্বলিতেছে, মা অঘরে ঘুমাইতেছে। বাবার গলার মধ্যে নানা সুরে যেন কি একটা শব্দ হইতেছে। তাহার কেমন ভয়ে ভয়ে ঠেকিল। ঝুল মাখানো কড়িকাঠ, শ্বেতা মেঝে, হাড় ভাঙা শীত, কাঠ কয়লার আগুনের ধোঁয়া, সব মিলিয়া যেন একটা কঠিন দুঃস্বপ্ন। বাবার অসুখ সারিলে যে বাঁচা যায়। শেষ রাত্রে তাহার মায়ের ঠেলা পাইয়া তাহার ঘুম ভাঙিয়া গেল। অপু, ও অপু, ওঠ, শিগগির গিয়ে ওপর থেকে হিন্দুস্থানি বউকে ডেকে আনতো। অপু উঠিয়া শুনিল বাবার গলার সেই শব্দটা আরো বাড়িয়াছে। উপর হইতে সুরজকুমারী আসিবার একটু পরেই রাত্রি 4টার সময় হরিহর মারা গেল। মাঝ বর্ষার ধারামুখর কুয়াশাচ্ছন্ন দিনে মনে হয় যে পৃথিবীর রৌদ্রদীপ্ত দিনগুলা স্বপ্ন না সত্য। এই মেঘ, এই দুর্দিন, অনন্ত ভবিষ্যতের পথে এরাই রহিল চিরসাথী। দিগন্তের মায়ালীলার মতো চৈত্র বৈশাখের যে দিনগুলা অতীতে মিলাইয়া গিয়াছে, আর কি তাহা ফিরিয়া আসে? চারিধার হইতে সর্বজয়াকে কি এক কুয়াশায় ঘিরিয়া ফেরিল। তাহার মধ্য দিয়া না দেখা যায় পথ, না চেনা যায় সাথী, না জানা যায় কোথায় আছি। সন্দেহ হয় এ কুয়াশা বোধহয় বেলা হইলে রৌদ্র উঠিলেও কাটিবে না। এর পিছনে আছে আকাশ ছাওয়া ফিকে ধূসর রঙের সারা দিন ব্যাপী অকাল বাদলের মেঘ। বিপদের দিনে পাঞ্জাবি ওভারসিয়ার জালিম সিং ও তাহার স্ত্রী যথেষ্ট উপকার করিল। জালিম সিং অফিস কামাই করিয়া সৎকারের লোকের জন্য বাঙালি টোলায় ঘোরাঘুরি করিতে লাগিল। খবর পাইয়া রামকৃষ্ণ মিশনের কয়েকজন সেবকও আসিয়া পৌঁছিল। মণিকর্ণিকার ঘাটে সৎকার অন্তে সন্ধ্যাবেলা অপু স্নান করিয়া ঠান্ডা পশ্চিমে বাতাসে কাঁপিতে কাঁপিতে পৈঠার উপর উঠিল। রামকৃষ্ণ মিশনের একজন সেবক ও নন্দবাবু তাহাকে উত্তরীয় পড়াইতেছিল। বেলা খুব পড়িয়া গিয়াছে। অস্ত দিগন্তের ম্লান আলো পাথরের মন্দিরগুলার আগাটুকুতে মাত্র চিকচিক করিতেছে। সারা দিনের ব্যাপারে দিশেহারা অপুর মনে হইল তাহার বাবার পরিচিত গলায় উৎসুক শ্রোতাগণের সম্মুখে কে যেন বসিয়া আবৃত্তি করিতেছে। কালে বর্ষতু পর্জনং পৃথিবী শস্যশালিনী লোকা সন্তু নিরাময়া। যে বাবাকে সকলে মিলিয়া আজ মণিকর্ণিকার ঘাটে দাহ করিতে আনিয়াছিল, রোগে জীবন যুদ্ধে পরাজিত সে বাবা স্বপ্ন মাত্র। অপু তাহাকে চেনে না, জানে না। তাহার চিরদিনের একান্ত নির্ভরতার পাত্র, সুপরিচিত হাসিমুখ বাবা জ্ঞান হইয়া অবধি পরিচিত সহজ সুরে সুকণ্ঠে প্রতিদিনের মতো কোথায় বসিয়া যেন উদাস পুরবীর সুরে আশীর্বচন গান করিতেছে। কালে বর্ষতু পর্জনং পৃথিবী শস্যশালিনী লোকা সন্তু নিরাময়া। পথের পাঁচালী। আজ শুনলেন দ্বাদশ পর্ব। এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ও শনিবার ঠিক দুপুর 2টায় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার,
মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।